আমাদের 2024-25 শিক্ষাবর্ষ থেকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ ক্লাস 11-এর জন্য সিলেবাস চেঞ্জ করেছে, 12-এর জন্য চেঞ্জ করেছে। তো মূলত এবারে পরীক্ষা সেমিস্টার সিস্টেমে হবে। এই ফার্স্ট সেমিস্টারে যে গদ্যগুলো আছে, কবিতাগুলো আছে ইংরেজি বিষয়ে, আমরা সেই সিলেবাসের আকারে সেগুলো জেনে নিয়েছি। যারা এখনও কমপ্লিট সিলেবাসটা জানতে পারোনি বা কোশ্চেন প্যাটার্ন কেমন হবে সেগুলো এখনো জানতে পারোনি, আমার চ্যানেলে ভিডিও আপলোড করেছি, আমার চ্যানেলে ভিজিট করো, প্লেলিস্টকে ক্লিক করো, ক্লাস 11-এ ভিডিও বার করো, সেখানে পেয়ে যাবে। আগে সিলেবাসটা জেনে নাও, কোশ্চেন প্যাটার্নটা জেনে নাও, তারপরে ক্লাস শুরু করো। আমি যেমনটা কথা দিয়েছিলাম যে তোমরা আমার চ্যানেলের সঙ্গে লেগে থাকো, দেখবে তোমাদের কমপ্লিট গাইড আমার চ্যানেল থেকে পেতে থাকবে। টেক্সট পড়ানো থেকে শুরু করে প্রশ্নোত্তর আলোচনা থেকে শুরু করে পরীক্ষার কমপ্লিট গাইড, এগুলো সবটাই তুমি পাবে। আমাদের ফার্স্ট সেমিস্টারের প্রথম যে গদ্যটা মানে সেগমেন্ট 1-এ প্রোজ 3খানা পড়তে হবে, যেমনটা আমি সিলেবাসে বলেছি। তার মধ্যে প্রথম যে গদ্যটা আছে সেটা হচ্ছে অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। কার লেখা? আর.কে. নারায়ণ। পুরো নাম হচ্ছে রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণ। কমপ্লিট ইন্ডিয়ান রাইটার, সাউথ ইন্ডিয়ান রাইটার, খুব দুরন্ত প্রতিভাবান একজন লেখক, যিনি ভেবেছিলেন যে আমি ইংরেজি বিষয়ে লিখবো, হিন্দি বা বাংলাটা তিনি বাছেননি, তিনি কিন্তু ইংরেজি বিষয়ে লেখাটাকে পছন্দ করেছিলেন একটা ইউনিভার্সাল অ্যাপিল ক্রিয়েট করার জন্য। তো ওনার বিখ্যাত কিছু গল্পগুচ্ছ আছে, যেমন স্বামী অ্যান্ড ফ্রেন্ডস, মালগুডি ডেজ, এগুলো কিছু বিখ্যাত গল্পগুচ্ছ আছে। তো সেখান থেকে আমাদের মালগুডি ডেজ থেকে নেওয়া একটা সুন্দর গল্প, আমাদের আলোচ্য গল্প অ্যান অ্যাস্ট্রোলজার্স ডে। এই স্টোরিটা আমরা লাইন বাই লাইন অ্যানালাইজ করে একটু পড়ে নেব। অ্যাস্ট্রোলজার মানে কি? জ্যোতিষী। জ্যোতিষী মানে কারা? যারা গ্রহ নক্ষত্রের অবস্থান দেখে বা তোমার হাত দেখে, তোমার কুণ্ডলী বিচার করে ভাগ্যের কথাগুলো বলতে পারে, আগামী দিনে তোমার কি হবে না হবে সেগুলো বলতে পারেন। এগুলোকে আমরা জ্যোতিষবিদ্যা বলি। যারা করেন তাদেরকে আমরা অ্যাস্ট্রোলজার বলি। গ্রহ নক্ষত্রের অবস্থানকে কেন্দ্র করে, তাদের অবস্থানকে লক্ষ্য করে, কুষ্টি বিচার করে তারা বিভিন্ন ভবিষ্যৎবাণী করেন, মানুষের সুখ দুঃখের কথাগুলোকে মানুষের সঙ্গে শেয়ার করেন, বলেন। এবং অনেক মানুষ এই জ্যোতিষশাস্ত্রে বিশ্বাস করে এবং জ্যোতিষীদের কাছে গিয়ে তারা কিন্তু হাত ফাত দেখায়। তারা খবর কাগজ পড়েছে না? আনন্দবাজার পত্রিকা খুলবে, দেখবে জ্যোতিষ সম্রাট শ্রী ভৃগু বা জ্যোতিষী সাম্রাজ্ঞী মা খনা মা ইত্যাদি তোমরা নামগুলো পাবে। দক্ষিণা মাত্র 301 টাকা, সেখানে বিভিন্ন কথা লেখা থাকে। বশীকরণ মাত্র 3 মিনিটে, প্রেমে বাধা, দাম্পত্যে কলহ, সংসারে অশান্তি, চাকরি পাচ্ছে না, বিবাহ হচ্ছে না, এই সমস্ত সমস্যার সমাধান নাকি ওই জ্যোতিষীদের কাছে থাকে। যদি যারা বিশ্বাস করে তারা বিশ্বাস করে, আর যারা বিশ্বাস করে না তারা বিশ্বাস করে না। বাট মাননে বলে মানতে রহতে হ্যাঁ। আবার যারা মানে না তারা কি বলে যে বাবু হাত দেখে যদি জ্যোতিষীর কাছে ভাগ্য গণনা হতো, গণৎকারী হতো, তারা গণৎকার গণনার কাজ করেন। আরে বাবু হাত তো যাদের নেই তাদেরও ভাগ্য আছে, নসিব উসকে ভি হোতা হ্যায় জিসকে লকিরে নেই হতে। তো সেদিক থেকে জ্যোতিষীরা বলার কথা বলছেন, যারা বিশ্বাস করার কথা তারা বিশ্বাস করছে। আমাদের আর.কে. নারায়ণ ওরকম একটা কাল্পনিক গল্প লেখার চেষ্টা করেছেন, একটা অ্যাস্ট্রোলজারের দিন, একটা জ্যোতিষীর দিন, খুব সুন্দর একটা কাহিনী বলার চেষ্টা করেছেন। আমরা জেনে নেব, আমাদের কাজ হচ্ছে গল্পটা পড়া, গল্প পড়ে মজা নেওয়া এবং সিলেবাসটাকে অনুধাবন করা এবং আগামী দিনে পরীক্ষায় এখান থেকে কোনো প্রশ্ন এলে প্রশ্নের সামনা করা। তো আমরা অ্যাস্ট্রোলজার্স ডে এই গল্পটাকে পড়ার চেষ্টা করব। কোনো একজন অ্যাস্ট্রোলজারের কাহিনী, মানে কোনো একজন জ্যোতিষীর কাহিনী। গল্পের প্রথম লাইনে কি বলা আছে? পাংচুয়ালি অ্যাট মিড ডে হি ওপেন্ড হিজ ব্যাগ অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। নর্মালি রুটিন করে, পাংচুয়ালি মানে রুটিন করে, তার কোনোদিন ব্রেক হতো না। প্রত্যেকদিন দুপুরবেলা সে দোকান খুলতো। ওই অ্যাস্ট্রোলজার তার দোকানটা কিভাবে খুলতো? তার ব্যাগটাকে আগে খুলতো, তার ব্যাগের মধ্যে কিছু আসবাবপত্র থাকতো, সে ব্যাগটাকে খুলতো, অ্যান্ড স্প্রেড আউট হিজ প্রফেশনাল ইকুইপমেন্ট। এবং তার পেশাগত যা যা জিনিস, মানে একটা জ্যোতিষ এর ব্যবসা চালাতে গেলে, লোককে বলতে গেলে যা যা জিনিস লাগে সেগুলো তার ব্যাগের মধ্যে থাকতো। সে প্রফেশনাল জিনিসগুলো, পেশাদারি জিনিসগুলো তিনি বার করতেন ব্যাগ থেকে। হুইচ কনসিস্টেড অফ এ ডজন কৌড়ি সেলস। এবং তার যে প্রফেশনাল যে জিনিসগুলো, যেগুলোকে নিয়ে তিনি জ্যোতিষী বিদ্যা চালাবেন, জ্যোতিষী কাজ চালাবেন, তার মধ্যে ছিল 1 ডজন কৌড়ি। কৌড়ি বুঝো তো? ওই ঝিনুকের মতো দেখতে হয়, আমরা কৌড়ি বলি, সাদা রঙের চকচকে হয়, ঝিনুকের মতো দেখতে হয়, সামুদ্রিক একটা প্রাণী থেকে তৈরি হয়, তো তাকে আমরা কৌড়ি বলি। অনেকে তোমরা কৌড়ি নামেই চেনো। তো সেই কৌড়ি 1 ডজন ছিল তার ব্যাগের মধ্যে। এ স্কোয়ার পিস অফ ক্লথ উইথ অবস্কিওর মিস্টিক চার্টস অন ইট। একটা চৌকোনা কাপড় ছিল, যে কাপড়ের উপর বেশ রহস্যময় চার্ট, তালিকা বানানো ছিল। জ্যোতিষীদের কাছে দেখবে কিছু কাগজ থাকে, কি অদ্ভুত সব ছবিগুলো আঁকা থাকে। কোথায় গাধার ছবি, কোথায় ঘোড়ার ছবি, কোথায় সিংহের ছবি, এসব ছবি আমাদের মাথায় কিছু ঢুকবে না। তো সেরকম রহস্যময় কিছু ছবি দেওয়া ছিল, আর যে কাপড়টার উপর আঁকা ছিল সে কাপড়টা ছিল চৌকোনো একটা কাপড়, বর্গাকার একটা কাপড়। ঠিক আছে, এটা তার ওই জ্যোতিষীর কাছে লাগে, এগুলো ব্যাখ্যা করতে গেলে লাগে, কাউকে ভবিষ্যৎ ব্যাখ্যা করতে গেলে এই কাপড়গুলো লাগে। আর ছিল অ্যান্ড এ নোটবুক, একটা নোটবুক ছিল, অ্যান্ড এ বান্ডেল অফ পালমিরা রাইটিং। এই পালমিরা রাইটিং কি না, পালমিরা গাছ এক ধরনের গাছ, সেখান থেকে যে কাগজগুলো পাওয়া যায় সেই কাগজগুলো লেখার জন্য বেশ কটা কাগজের টুকরোগুলো ছিল। এইগুলো হচ্ছে একটা জ্যোতিষীর
কাছে থাকা জিনিসপত্র এগুলোকে তিনি কাজে লাগিয়ে ভাগ্য গণনা করেন, গণৎকারী করেন, লোকের হাত দেখেন এবং তাদের কাছে ভবিষ্যতের কথাগুলো বলেন। তো ইনিও তার ব্যাগের মধ্যে এই জিনিসগুলো ছিল, তা সেই জন্য মেলে ধরলেন। ব্যাগের মধ্যে কি কি ছিল তাহলে আবার আরেকবার মনে করিয়ে দিই। 1 ডজন কৌড়ি ছিল, একটা চৌকোনো কাপড় ছিল, কাপড়ে বিভিন্ন রহস্যময় ছবি টবিগুলো আঁকা ছিল, একটা নোটবুক ছিল, আর বেশ কটা পালমিরা গাছের কাগজগুলো ছিল। পালমিরা গাছ থেকে পাওয়া বা পালমিরা গাছ থেকে তৈরি কিছু কাগজের টুকরো। হিজ ফোরহেড ওয়াজ রেসপ্লেন্ডেন্ট উইথ স্যাক্রেড অ্যাশ অ্যান্ড ভার্মিলিয়ন। তার যে কপালটা ছিল, ওই জ্যোতিষী যে কপালটা ছিল তাতে বেশ কিছু পবিত্র ছাইয়ের মতো মাখানো ছিল। জ্যোতিষীতে দেখবে কপালে কিছু ছাইয়ের মতো অ্যাশগুলো লাগানো থাকে এবং সেখানে সিঁদুরের মতো দাগ কাটা থাকে। ভার্মিলিয়ন মানে সিঁদুর। তাহলে একটা এরকম কপালে ছাইয়ের মতো দাগ টানা ছিল, ছাই মাখানো ছিল, সঙ্গে লম্বা লম্বা সিঁদুরের মতো দাগ দেওয়া ছিল, তিলকের মতো দেওয়া ছিল। এগুলো থাকলে একটা তান্ত্রিক মনে হবে, জ্যোতিষী মনে হবে, একটু ভয় ভয় লাগবে। এরকম একটা পরিবেশ তারও কপালে আঁকা ছিল। অ্যান্ড হিজ আইজ স্পার্কেলড উইথ এ শার্প অ্যাবনর্মাল গ্লিম। এবং তার চোখে একটা স্পার্কেল হচ্ছিল, মানে চকচক করছিল, উজ্জ্বলভাবে ছিল, একটা অস্বাভাবিক গ্লিম, একটা অস্বাভাবিক দৃষ্টি ছিল তার চোখের মধ্যে। হুইচ ওয়াজ রিয়েলি অ্যান আউটকাম অফ এ কন্টিনিউয়াল সার্চিং লুক ফর কাস্টমার্স। তার চোখটাকে দেখেই মনে হচ্ছিল যেন লাগাতার একটু কাস্টমার খুঁজছে। এবার জ্যোতিষী, আর যদি কোনো লোক হাত পাত দেখাতে না যায়, কাস্টমার না আসে, তার পেট চলবে নাকি, সংসার চলবে নাকি? তাই অনেক লোক ওর চোখটাকে দেখে মনে হচ্ছিল যেন কাস্টমার খুঁজছে, কন্টিনিউয়ালি যেন কাস্টমারকে খুঁজে যাচ্ছে, এরকম মনে হচ্ছিল। বাট হুইচ হিজ সিম্পল ক্লায়েন্টস টুক টু বি এ প্রফেটিক লাইট অ্যান্ড ফেল কমফোর্টেড। কিন্তু তার এই কপালে এরকম ছবি, তার সঙ্গে চোখের এরকম অবস্থান, এগুলোকে দেখে কিন্তু যারা ক্লায়েন্ট, যারা দর্শক, মানে যারা তার কাছে কাস্টমার যারা আসবে, ওরা কিন্তু কমফোর্ট হতো যে না, এটাকে দেখে মনে হচ্ছে একটা কমপ্লিট তান্ত্রিক মনে হচ্ছে, কমপ্লিট একটা জ্যোতিষী মনে হচ্ছে, ইনি আমাকে যা বলবেন অবশ্যই ভালো ভালো কথা বলবেন। মানে দর্শকদের মধ্যে অর্থাৎ খরিদ্দারদের মধ্যে একটা সন্তুষ্টি ভাব জাগত। দ্য পাওয়ার অফ হিজ আইজ ওয়াজ কনসিডারেবলি এনহ্যান্সড বাই দেয়ার পজিশন প্লেসড as they were between the painted forehead and the dark whiskers which streamed down his cheeks. Even a half-wit's eyes would sparkle in such a setting. এবার তার চোখের অবস্থানটাকে আরো উজ্জ্বল করার জন্য কি করা হয়েছিল না, উপরে তো ছাই মাখানো আছে, সিঁদুর টাঙানো আছে, প্লাস এই চোখের তলায় এই কালো অংশে এখানে কালো মাখা ছিল, কিছু কালো কালো ডোরা তরল পদার্থ যেন বেরিয়ে গেছে, এরকম আঁকানো ছিল। মানে মনে যেন কিছু তরল পদার্থ কালো রঙের এপদে চুঁয়ে বেরিয়ে গেছে, এই গাল দিয়ে চুঁয়ে বেরিয়ে গেছে। এরকম করলে কি হয়, চোখটা বেশ আকর্ষণীয় হয়, যারা খরিদ্দার আসবে তারা খুব সহজে আকৃষ্ট হবে। এগুলো হচ্ছে কাস্টমারকে টানার একটা নতুন স্টাইল। যারা দেখবে তোমরা স্কুলের মঞ্চে তোমরা অনেকে অভিনয় করেছো, কেউ রাক্ষস সেজেছ, কেউ বেশ দৈত্য সেজেছ, কেউ জম সেজেছ, তোমাদের চোখের সেটিংগুলো সেভাবে করা হয়। এখানে কিন্তু একটা কপালে কিছু অন্যরকম রং দিয়ে দেওয়া হয়, গালে কাছে অন্যরকম রং দিয়ে দেওয়া হয়, দিলে চোখটাকে আরো আকর্ষণীয় করে তোলা হয়, জ্যোতিষীকে জ্যোতিষীর মতো যেন দেখতে লাগে, এরকম ভাবে তাকে সেটিংটাকে সে সাজিয়ে নিত নিজের ফেসটাকে। এর জন্য তাকে কোনো বিউটি পার্লারে যেতে হতো না, সে নিজেই সাজতো এভাবে। টু ক্রাউন দ্য ইফেক্ট হি উন্ড এ স্যাফরন কালার টারবান অ্যারাউন্ড হিজ হেড। এই যে মুখের যে সাজগোজটা, এটাকে আরো আকর্ষণ দেওয়ার জন্য সে মাথায় একটা গেরুয়া রঙের পাগড়ি বাঁধত। তাহলে ভাবো রঙের কম্বিনেশন, গেরুয়া পাগড়ি, এখানে ছাই মাখানো, সিঁদুর পরানো আছে, চোখের তলা থেকে কালো কালো তরল পদার্থ বেরিয়ে যাচ্ছে, না একটা কমপ্লিট তান্ত্রিকের মতো পরিবেশ, যেন মনে হচ্ছে শ্মশানে বসে যেন একজন সাধু ধ্যান করছেন, মানে দেখলেও ভয় ভয় লাগবে, একটা সমীহ জাগবে, এরকম একটা সেট আপ তিনি মুখের মধ্যে তৈরি করে রাখতেন। কে? যে অ্যাস্ট্রোলজারকে নিয়ে আমরা আজকে গল্পটা পড়ছি, সেই জ্যোতিষ। দিস কালার স্কিম নেভার ফেল্ড। এই যে রঙের কম্বিনেশন যেটা এতক্ষণ বললাম, এটা কিন্তু কখনো খরিদ্দারকে আকৃষ্ট করতে কোনোদিন ব্যর্থ হতো না। যে খরিদ্দারই দেখবে সে কিন্তু আকৃষ্ট হবে এবং আগে চলে যাবে হাত বাড়িয়ে দিতে। এই জ্যোতিষীর মধ্যে সেই ভাবটা ছিল। পিপল ওয়ার অ্যাট্রাক্টেড টু হিম অ্যাজ বিজ আর অ্যাট্রাক্টেড টু কসমস অর ডালিয়া স্টকস। আর এরকম বেশভূষা দেখলে লোকেরা আকৃষ্ট হতো এবং আকৃষ্ট হয়ে সেভাবেই যেত যেমনটা করে মৌমাছি আকৃষ্ট হয়ে কসমসের দিকে যায় অথবা ডালিয়া গাছের দিকে যায়। হি স্যাট আন্ডার দ্য বাউজ অফ এ স্প্রেডিং টামারিন্ড ট্রি হুইচ প্ল্যান্ট এ পাথ রানিং থ্রু দ্য টাউন হল পার্ক। এবং সে দোকানটা মেলতো কোথায়, দোকানটা নিয়ে বসতো কোথায়? একটা বড় তেঁতুল গাছ ছিল, যে তেঁতুল গাছের ডালাটা রাস্তার উপরে বিস্তার লাভ করেছিল। তো সেই তেঁতুল গাছের তলায় সে দোকানটা খুলে বসতো এবং সেই রাস্তাটা গেছে কোন দিকে? টাউন হল পার্কের দিকে গেছে। সেই রাস্তা খুব একটু ব্যস্ত রাস্তা, অনেক লোক চলাচল করে সেই রাস্তা দিয়ে, আর সেই রাস্তাটাকে সে দোকান খুলবে বলে, তার ব্যবসা চালাবে বলে ওই রাস্তাকে বেছে নিতে এবং তেঁতুল গাছে তলায় বসতো। কে? ওই জ্যোতিষীটা, অ্যাস্ট্রোলজার, যাকে নিয়ে আমাদের গল্প। ইট ওয়াজ এ রিমার্কেবল প্লেস ইন মেনি ওয়েজ। এই যে জায়গাটাকে সে বেছে নিয়েছিল, জ্যোতিষী লোক, চালাক লোক তো, তাই না? যা তার রাস্তাকে বেছে নেবে না, যে রাস্তায় লোক চলাচল করবে, যে রাস্তা থেকে কাস্টমার বেশি আসবে, এরকম রাস্তাকে সে বেছে নিয়েছিল। আর সেই রাস্তাটা বিভিন্ন কারণে উল্লেখযোগ্য ছিল এবং কারণগুলো কি কি জানিনি। এ সার্জিং ক্রাউড ওয়াজ অলওয়েজ মুভিং আপ অ্যান্ড ডাউন দিস ন্যারো রোড মর্নিং টিল নাইট। একটা আগ্রহী বা উৎসাহী জনগণের দল সকাল থেকে রাত অবধি এই রাস্তা কিন্তু আনাগোনা করতে থাকে।
এই রাস্তা কখনো ভিড় কমে না, আর ভিড় কমে না, জনবহুল থাকে মানে এখানে কাস্টমারের সংখ্যাটা বেশি পাওয়া যাবে। তাই জ্যোতিষী এই রাস্তাটাকেই বেছে নিত। এ ভ্যারাইটি অফ ট্রেডস অ্যান্ড অকুপেশনস ওয়াজ রিপ্রেজেন্টেড অল অ্যালং ইটস। এই রাস্তায় বিভিন্ন ধরনের ব্যবসা এবং বিভিন্ন ধরনের উপস্থাপন সারাক্ষণ লেগে থাকতো। ইটস ওয়ে মানে এই রাস্তায় বিভিন্ন ধরনের কাজকর্ম সারাক্ষণ লেগে থাকতো। কি কি দোকান থাকতো? মেডিসিন সেলার্স, ওষুধ বিক্রেতা যারা তারা থাকতো। সেলার্স অফ স্টোলেন হার্ডওয়্যার, কিছু হার্ডওয়্যার্সের জিনিসগুলো, হার্ডওয়্যার দোকান বুঝো তো, সে হার্ডওয়্যারে কিছু চুরি করা জিনিসগুলো বাড়ি থেকে চুরি করে আনে সেগুলো বিক্রি করতো কম দামে, এই রাস্তায় চলতো সে দোকানগুলো। ম্যাজিশিয়ানস, কিছু জাদুকরের এখানে জাদু দেখাতো। অ্যাবাভ অল অ্যান্ড অকশনিয়ার অফ চিপ ক্লথ, আর আরেকজন নিলামে কিছু পুরনো সস্তায় কাপড় টাপড়গুলো বিক্রি করতো, এরকম কাপড়ের কিছু দোকান ছিল, হোলসেল বিক্রি করতো আর কি। হু ক্রিয়েটেড এনাফ ডিন অল ডে টু অ্যাট্রাক্ট দ্য হোল টাউন, যে সারাদিন ধরে বিভিন্ন কসরত চালাতো গোটা শহরটাকে আকৃষ্ট করার জন্য। নেক্সট টু হিম ইন ভোসিফেরাসনেস কেম এ ভেন্ডার অফ ফ্রাইড গ্রাউন্ড নাটস, আর তারপরে পরে বসতো একটা গ্রাউন্ড নাট মানে কি চীনাবাদাম, চীনাবাদামকে ভেজে বিক্রি করতো একটা ফেরিওয়ালা, সেই ফেরিওয়ালার দোকান ছিল। তাহলে আমরা এতক্ষণ জানছি ওই রাস্তাতে কারা কারা দোকান চালাচ্ছে। এই জ্যোতিষী একা বসছে নাকি আরো কেউ কেউ কোনো কোনো দোকান খুলে বসে আছে। হু গেভ হিজ ওয়্যার এ ফেন্সি নেম ইচ ডে, যে বাদাম ভাজাটা বিক্রি করতো লোকটা, সে দোকানটাকে আকর্ষণীয় বানানোর জন্য বা তার কাস্টমার বাড়ানোর জন্য, জিনিসপত্র বিক্রি করার জন্য সে রোজ দোকানটাতে নতুন নতুন নাম দিত, তার জিনিসপত্রের নতুন নতুন নাম দিত এবং আইটেমের নাম দিত, দোকানের নাম পাল্টাতো। কলিং ইট বোম্বে আইসক্রিম, কোনোদিন সে বাদাম ভাজাকে বলতো বোম্বে আইসক্রিম, কোনোদিন ওয়ান ডে অ্যান্ড অন দ্য নেক্সট দিল্লি আলমন্ড, আবার কোনোদিন দিল্লি আলমন্ড এ নাম দিত। অ্যান্ড অন দ্য থার্ড রাজাজ ডেলিকেসি, আর অন্য একদিন নাম দিত রাজাজ ডেলিকেসি, ডেলিকেসি মানে সুস্বাদু খাবার, এরকম নাম দিত। অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ, মানে এরকম নাম প্রত্যেকদিন পাল্টাতে থাকতো যাতে দোকানটাকে আরো বেশি আকর্ষণীয় বানানো যায়। অ্যান্ড পিপল ফ্লোকড টু হিম, আর সবচেয়ে বড় কথা লোকেরা কিন্তু দলে দলে তার কাছে আসতো, প্রচুর ভিড় হতো ওই বাদাম ভাজা দোকানের সামনে। এ কনসিডারেবল পোর্শন অফ দিস ক্রাউড ড্যালিড বিফোর দ্য অ্যাস্ট্রোলজার টু, এবার যে জনগণ ওই রাস্তায় ঘোরাফেরা করতো তাদের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ কিছু দর্শক তারা এই জ্যোতিষীর কাছেও আসতো। ভিড়ের মাঝখানে তুমি একটা ছোটখাটো কোনো অন্য কোনো দোকান খুলে বসে গেলেও কিছু কাস্টমার তোমার দোকানের সামনে আসবে, ফলে অ্যাস্ট্রোলজারের হাতও খালি থাকতো না, এর দোকানের সামনেও কিছু উৎসুক জনতার দল ভিড় জমাতো। দ্য অ্যাস্ট্রোলজার ট্রানজ্যাক্টেড হিজ বিজনেস বাই দ্য লাইট অফ এ ফ্লেয়ার হুইচ ক্র্যাকেলড অ্যান্ড স্মোকড আপ অ্যাবভ দ্য গ্রাউন্ড নাট হিপ নিয়ার বাই। এবার এই যে অ্যাস্ট্রোলজার দোকান দিত, এর কাছে কিন্তু নিজস্ব কোনো আলো ছিল না, আশেপাশে যে দোকানগুলো ছিল সেখান থেকে আলো এসে পড়তো তার দোকানের উপরে, প্লাস ওই যে বাদাম ভাজার দোকানটা ওখানে সে একটা আলো জ্বালিয়ে রাখতো, ফ্লেয়ার আলো মানে একটা ছোট আলো, চিঙ্গারি আলো, সেখানে আলো ছড়িয়ে পড়বে, সেই আলো থেকে আলো কিন্তু এর জ্যোতিষীর যে মাদুরটা তার উপর পড়তো, আর তাতেই সে দোকান চালাতো। এ কিন্তু জোর আলোতে দোকান করতো না। কেন করতো না? যারা জ্যোতিষী হয় তারা একটা আলো আধারী পরিবেশ, একটা ম্যাজিক্যাল রহস্যময় পরিবেশ তাদের দরকার হয়, তারা জোরদার আলো টালো জ্বালিয়ে রাখে না। একটু আলো আধারী পরিবেশ হলে তাদের সিচুয়েশনটা মানিয়ে যায় খুব সুন্দরভাবে এবং তারা কাস্টমারকে সহজে আকৃষ্ট করতে পারে। আর তাছাড়া তার তো বেশভূষা তো দেখেছো, তার মুখের সাজসজ্জা দেখেছো, এখানে একটু আলো আধারী পরিবেশ দরকার। যাদের তার নিজের কোনো আলো ছিল না, সে ওই বাদাম ভাজা দোকানের আলোতেই কাজ চালাতো। হাফ দ্য এনচেনমেন্ট অফ দ্য প্লেস ওয়াজ ডিউ টু দ্য ফ্যাক্ট দ্যাট ইট ডিড নট হ্যাভ দ্য বেনিফিট অফ মিউনিসিপ্যাল লাইটিং। আর এই জায়গাটাকে একটু এনচেন্টেড মনে হতো, মানে কি ভুতুড়ে রহস্যময় মনে হতো, এবং তার মেন কারণ এখানে মিউনিসিপ্যালিটির কোনো আলোর ব্যবস্থা ছিল না। যে যার আলো জ্বালাতো নিজেদের খরচা করে, আর কেউ কম আলো জ্বালাতো, কেউ বেশি আলো জ্বালাতো, তো বেশিরভাগ সময় কম আলোই পাওয়া যেত, কে আর পকেট থেকে পয়সা খরচ করতে চাইবে, তাই না? তো যাদের মিউনিসিপ্যালিটি আলো ছিল না বলে ওই জায়গাটাই একটু এমনিতে আলো আধারী পরিবেশ, মানে একটু ভুতুড়ে মনে হতো। দ্য প্লেস ওয়াজ লিট আপ বাই সব লাইটস, এই দোকানের যে আলোগুলো সেই আলোতেই আলোকিত হতো এই এলাকাটা। ওয়ান অর টু হ্যাড হিসিং গ্যাস লাইট, কয়েকজন গ্যাস লাইট জ্বালাতো। সাম হ্যাড নেকেড ফ্লেয়ার স্ট্রাক অন দ্য পোলস, আবার কয়েকজন এমনি ফাঁকা আলো, মানে যেটা কাঁচ ফাঁচ ঘেরা নেই, লম্ফের মতো আর কি, ল্যাম্পের মতো, এরকম আলো একটা ডান্ডা পুঁতে দিয়েছে, বাঁশ পুঁতে দিয়েছে, তার উপরে একটা ডগা আলো জ্বালিয়েছে, মশাল টাইপের, এই টাইপের আলো কেউ জ্বালিয়ে রাখতো, গ্রামীণ পরিবেশ আর। সাম ওয়ার লিট আপ বাই দ্য ওল্ড সাইকেল ল্যাম্প, আবার পুরনো সাইকেল ল্যাম্প দিয়ে কারো দোকান আলোকিত। অ্যান্ড ওয়ান অর টু লাইক দ্য অ্যাস্ট্রোলজার্স ম্যানেজড উইদাউট লাইটস অফ দেয়ার ওন, আবার কেউ দোকান চালাতো এরকম যে তারা নিজের কোনো দোকান আলো নেই, তারা ওই অন্যদের আলোতে আলোকিত করে নিজের দোকানটাকে চালাতো, যেমনটা আমাদের আলোচ্য জ্যোতিষী, এর নিজের কোনো আলো ছিল না, ওই বাদাম ভাজা দোকানে আলোটা পড়তো তার দোকানে, আর সেখান থেকে সে দোকান চালাতো। স্বাভাবিকভাবে বাদাম ভাজার যে দোকানিটা, সে যখন দোকান বন্ধ করবে একেও পাত্তাড়ি গুটাতে হবে, মানে ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বাড়ি চলে যেতে হবে, কারণ আলো নিতে চালাবে কি করে। ইট ওয়াজ এ বিউইল্ডারিং ক্রিস ক্রস অফ লাইট রেজ অ্যান্ড মুভিং শ্যাডোজ, এবার বিভিন্ন আলো বিভিন্ন দিক থেকে আসে, ফলে আলোগুলোকে ঝিকঝ্যাক মনে হতো, মানে ক্রিস ক্রস মনে হতো, একটা আলো এদিক থেকে আসছে, একটা আলো ওদিক থেকে আসছে, আর তাতে যে লোকগুলো হাঁটাচলা করতো তাদেরকে মনে হতো যেন একটা মুভিং শ্যাডোজ, মানে লোকের অনেকের ভালো করে অবয়ব দেখা যেত না, যেন ছায়ার মতো সবাই ঘুরে বেড়াচ্ছে।
দিস সুটেড দ্য অ্যাস্ট্রোলজার ভেরি ওয়েল। আর এইরকম পরিবেশ, এরকম আলো আধারী পরিবেশ, তার সঙ্গে এরকম পোশাক আশাক, এটা কিন্তু অ্যাস্ট্রোলজারকে খুব সুন্দর করে মানিয়ে গেছিল। ফর দ্য সিম্পল রিজন দ্যাট হি হ্যাড নট ইন দ্য লিস্ট ইন্টেন্ডেড টু বি দ্য অ্যাস্ট্রোলজার হোয়েন হি বিগ্যান হিজ লাইফ। এর মেন কারণ, সে একটু আলো আধারী পরিবেশ কেন চাইছে বলো দেখি? কারণ যখন তার যে কেরিয়ারটা সে শুরু করেছিল, লাইফটা শুরু করেছিল, তখন কিন্তু তার অ্যাস্ট্রোলজার হওয়ার কোনো কথাই ছিল না। পরবর্তীকালে কাকতালীয়ভাবে দুর্ঘটনাবশত সে অ্যাস্ট্রোলজার হয়ে যায়। ফলে দক্ষ অ্যাস্ট্রোলজার কোনোদিনই হয়ে উঠতে পারেনি। ফলে আলোতে থাকলে লোক কিন্তু তার চালাকি ধরে নেবে, তাই তার দরকার ছিল চালাকি করে ব্যবসা চালানো, তাই একটু আলো আধারী পরিবেশ দরকার, তাই সে এরকম পরিবেশকে বেছে নিয়েছিল। এবার সে প্রথম জীবনে কি হতে চেয়েছিল, কেনই বা সেটা হতে পারলো না, হঠাৎ করে অ্যাস্ট্রোলজার কেন হলো, এই কথাগুলো পরে পরে আছে। অ্যান্ড হি নিউ নো মোর অফ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু আদার্স দ্যান হি নিউ হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন টু হিমসেলফ নেক্সট মিনিট। আরে অন্যদের ভবিষ্যতের কথা কি বলবো, অন্যদের কথা কি হবে না হবে সে জানতো নাকি? আরে নিজেই জানতো না সে যে ভবিষ্যতে কি হবে না হবে, নিজের কথা নিজেই বলতে পারতো না। মানে আগামী দেশে কি হতে চায় সে নিজেই জানতো, দিশেহারা প্রতীকের মতো। ফলে তাই এরকম রহস্যময় পরিবেশ তার দরকার ছিল। হি ওয়াজ অ্যাজ মাচ এ স্ট্রেঞ্জার টু দ্য স্টার্স অ্যাজ ওয়ার হিজ ইনোসেন্ট কাস্টমার্স। জ্যোতিষী হতে গেলে নক্ষত্রদের জ্ঞান থাকা দরকার, নক্ষত্রদের অবস্থান, গ্রহদের অবস্থান, এই সম্পর্কে কমপ্লিট একটা পরিষ্কার ধারণা থাকা দরকার। কিন্তু আমাদের আলোচ্য যে জ্যোতিষী, না এর নক্ষত্রদের সম্পর্কে কোনো জ্ঞান ছিল, ধারণা ছিল, নাকি এর কাস্টমারদের সম্পর্কে কোনো জ্ঞান ছিল, কিছুই ছিল না। অযথা নেমে গেছে অ্যাস্ট্রোলজার হয়ে। পেট তো চালাতে হবে, কিছু তো ধান্দা করতে হবে। এবার অ্যাস্ট্রোলজারের পথে এলো কি করে সেগুলো আমরা ধীরে ধীরে জেনে নেব। ইয়েট হি সেড থিংস হুইচ প্লিজড অ্যান্ড অ্যাস্টনিশড এভরিওয়ান। তবু এই চালাকি একটা জেনেছিল যে আমার সামনে যে সমস্ত খরিদ্দার আসবে তাদেরকে এমন এমন কথা বলতে হবে, তারা আকৃষ্ট হবে, তারা অবাক হবে, তারা ইন্টারেস্টেড হবে। এরকম কথা বললেই কাস্টমারের সংখ্যা বাড়বে। এই কৌশলটাকে সে রপ্ত করেছিল যে ভুল বলি ঠিক বলি, কিন্তু এমন এমন কথা বলতে হবে যাতে কাস্টমার আকৃষ্ট হয়। দ্যাট ওয়াজ মোর এ ম্যাটার অফ স্টাডি, প্র্যাকটিস অ্যান্ড শ্রিউড গেস ওয়ার্ক। তো এই জন্য প্রচুর প্র্যাকটিস দরকার, প্রচুর স্টাডি করা দরকার, এবং গেস অনুমান করার ক্ষমতা। একটা মানুষের মুখ দেখে, তার কথাবার্তা দেখে, তার চালচলন দেখে বুঝে নিতে হবে যে তার লাইফে কি ঘটতে চলেছে বা সে কি বিপদের মধ্যে আছে। তবে তুমি একদম সার্থক বা সফল জ্যোতিষী হয়ে উঠতে পারবে। এর মধ্যে কিন্তু সেই প্র্যাকটিস করে করে সেই জায়গাটা সে পৌঁছে গেছিল, কিন্তু জ্যোতিষীবিদ্যার ঘোড়া ডিম কিছুই জানতো না। All the same, it was as much an honest man's labor as any other, and he deserved the wages he carried home at the end of the day. তবে পরিশ্রম করতো, প্ল্যানিং করতো, না পারতো না ঠিক আছে, কিন্তু পরিশ্রম করে লোককে বুঝতে দিত না, এবং দিনের শেষে যা পারিশ্রমিক পেত সেটাকে সে বাড়ি নিয়ে যেত, এবং যোগ্য পরিশ্রম করে নিয়ে যেত, চালাকি করে কারো চিট করে নিয়ে চলে যেত না। পরিশ্রম করতে হতে পারে কম জ্ঞান নিয়ে পরিশ্রম করতো, কিন্তু মানুষকে সন্তুষ্ট করতো, এবং বিনিময়ে সারাদিনে যা রোজগার করতো সেটাকে সে বাড়ি নিয়ে যেত। কে? আমাদের আলোচ্য জ্যোতিষী। He had left his village without any previous thought of plan. এই যে আগে যে গ্রামে বাস করতো না, সেই গ্রাম ছেড়ে সে বেরিয়ে এসেছিল, সেই গ্রামে জীবন কাটাই। প্রাথমিক বাচ্চাকাল শৈশবটা কেটেছে একটা গ্রামে, কিন্তু কোনো কারণে কোনো একটা দুর্ঘটনার জন্য সে ওই গ্রামটা ছেড়ে দেয়। আর যখন গ্রামটা ছেড়ে বাইরে বেরিয়েছে, তার কোনো পরিকল্পনা ছিল না, কোনো ভাবনা ছিল না, কি করবে, কোথায় যাবে, কোনো প্ল্যানিং ছিল না, জাস্ট গ্রামটা ছেড়ে বেরিয়ে এসেছিল। If he had continued there, he would have carried on the work of his forefathers. আর যদি সে গ্রামে থেকে যেত তাহলে কি করতো? ওই তার যে পূর্বপুরুষরা যে কাজ করতো সেই কাজই তাকে করতে হতো। নেমলি সে কাজগুলো কি কি? টিলিং দ্য ল্যান্ড, জমি লাঙ্গল করা, লিভিং বাস করা, ম্যারিং, বিয়ে করে নেওয়া, অ্যান্ড রাইপেনিং ইন ইজ কর্নফিল্ড অ্যান্ড অ্যানসেস্ট্রাল হাউস, এবং ফসলকে ফলানো, ফসল খেতে ফসলকে ফলানো, তার সঙ্গে প্রাচীন সে পৈতৃক বাড়িতে বাস করা। এইভাবে তার দিন কাটতো। বাট দ্যাট ওয়াজ নট টু বি। কিন্তু এরকম তো হওয়ার কথা ছিল না, এরকম তো হলো না। সে গ্রাম ছেড়ে বেরিয়ে এসেছিল। হি হ্যাড টু লিভ হোম উইদাউট টেলিং এনিওয়ান। একদিন কাউকে কিছু না বলে তাকে গ্রাম ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল, ঘর ছেড়ে বেরিয়ে আসতে হয়েছিল। অ্যান্ড হি কুড নট রেস্ট টিল হি লেফট ইট বিহাইন্ড এ কাপল অফ 100 miles। এবং তারপর সে বেরিয়ে এসে আর বিশ্রাম নিতে পারেনি যতক্ষণ না গ্রামকে ছেড়ে কয়েক মাইল দূরে না চলে এসেছিল। একটা টেনশন নিয়ে বেরিয়ে এসেছিল। এবার তুমি যদি কোনো একটা এলাকা থেকে প্রচন্ড টেনশন নিয়ে, অপবাদ নিয়ে, দুর্নাম নিয়ে বেরিয়ে যাও না, তুমি ততক্ষণ শান্তি পাবে না যতক্ষণ এই এলাকা থেকে অনেক অনেক দূরে তুমি চলে যাচ্ছ। অনেক দূরে চলে গিয়ে তারপর তুমি এই গ্রামের কথা বলতে পারবে। টু এ ভিলেজার ইট ইজ এ গ্রেট ডিল অ্যাজ ইফ অ্যান ওশিয়ান ফ্লোড বিটুইন। এটা একটা গ্রামবাসী, একটা গ্রামের লোক, সে গ্রাম ছেড়ে বেরিয়ে গিয়ে অন্য জায়গায় চলে যাচ্ছে, নতুনভাবে জীবনটা শুরু করবে। সম্পূর্ণ একটা আলাদা অভিজ্ঞতা এবং কঠিন কাজ। এটা অনেকটা মহাসমুদ্রে পাড়ি দেওয়ার মতো, কাজটা সহজ নয়। হি হ্যাড এ ওয়ার্ক লং অ্যানালাইসিস অফ দ্য ম্যানকাইন্ডস ট্রাভেলস। তবে সে অনেক দিন ধরে মানুষের প্রবলেমগুলো কী কী, ট্রাভেলসগুলো কী কী, এই নিয়ে সে অ্যানালাইসিস করেছিল। সে জেনেছিল যে মানুষের প্রবলেমগুলো কী কী হয়, এগুলো সে অ্যানালাইসিস করেছে। যেমন ম্যারেজ, মানুষদের সমস্যা বিয়েকে নিয়ে হয়, বিবাহকে নিয়ে হয়। মানি, পয়সাকে নিয়ে হয়, পয়সাকে নিয়ে সমস্যা তোমারও আছে, আমার আছে, সবার আছে, প্রত্যেকের আছে। এটাকে নিয়ে মানুষের সমস্যা হয়। অ্যান্ড দ্য ট্যাঙ্গেলস অফ হিউম্যান টাইজ, মানুষের জীবনের সাথে জড়িয়ে আছে যে সমস্ত দৈনন্দিন ছোটোখাটো ব্যাপারগুলো। লং প্র্যাকটিস হ্যাড শার্পেন্ড হিজ পারসেপশন।
তবে দীর্ঘদিনে প্র্যাকটিস করেছিল, ফলে এর ধারণা আরো পরিষ্কার হয়ে গেছিল যে মানুষের প্রবলেম কি কি বিষয়কে কেন্দ্র করে আবর্তিত হয়। উইদিন 5 minutes হি আন্ডারস্টুড হোয়াট ওয়াজ রং। কারণ কোনো কাস্টমার সামনে এলে এর এতটা দক্ষতা তৈরি হয়ে গেছিল, কোনো কাস্টমার সামনে এলে মাত্র 5 মিনিটে এ বুঝে যেত ওই লোকটার কি কি সমস্যা। হি চার্জ 3 পাইস পার কোশ্চেন। এর একটা ভিজিট ছিল, যে লোকটা সামনে কাস্টমার হয়ে এসছে সে প্রত্যেকটা প্রশ্ন করবে আর এই জ্যোতিষী তার প্রশ্নের উত্তর দেবে, কিন্তু প্রতিটা উত্তরের জন্য সে 3 পয়সা করে নেবে তার কাছ থেকে। এটা তার ভিজিটিং চার্জ, মানে ওটা ফি বলতে পারো, ফিজ। মানে প্রতিটা প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সে 3 পয়সা করে নিত। অ্যান্ড নেভার ওপেন হিজ মাউথ টিল দ্য আদার হ্যাড স্পোকেন ফর অ্যাটলিস্ট 10 minutes। এবার যখনই কোনো কাস্টমার সামনে আসতো এই জ্যোতিষী কি করতো, ওকে 10 মিনিট বলতে দিত, আর যতক্ষণে তার 10 মিনিট বলা শেষ না হচ্ছে এ কিন্তু মুখ খুলতো না। এটা লাভটা কি হবে বলে দেখি? ও 10 মিনিটের জীবনে অনেক কথাই বলে দেবে, সংসারে অনেক কথাই বলে দেবে, না বলা কথাগুলোকেও বলে দেবে। ফলে ইনি তো 10 মিনিটের মধ্যে শুনলেন, ফলে প্রবলেমের খুঁটিনাটি A to Z সব জেনে গেলেন। ফলে এনার পক্ষে ভবিষ্যৎবাণী করাটা সহজ। তাই আলটাপকা মন্তব্য না করে সামনের লোকের খবরদারি কথাগুলো 10 মিনিট ধরে শোনো, দেখবে তুমিও বলতে পারবে, তুমিও জ্যোতিষের কাজ করতে পারবে। চালাকি করে কয়েকটা বাক্য মুখস্থ রাখতে হবে, যে বাক্যগুলো সমস্ত মানুষের ক্ষেত্রে মানিয়ে যাবে, আর এমন এমন ভাবে বলতে হবে যাতে লোক আকৃষ্ট হয়ে যায়। এটা হচ্ছে তোমার জ্যোতিষবিদ্যার প্রাথমিক পদক্ষেপ, আর এটা এ ভালোভাবেই রপ্ত করেছিল। তাই আগে কাস্টমারকে 10 মিনিট বলতে দিত, তারপরে নিজে মুখ খুলতো। হুইচ প্রোভাইডেড হিম এনাফ স্টাফ ফর এ ডজন অ্যান্সার্স অ্যান্ড অ্যাডভাইসেস। এবার সামনের কাস্টমার যদি 10 মিনিট ধরে বলে তাহলে সেখান থেকে অনেক তথ্য পাওয়া হয়ে যায়, ফলে 1 ডজন প্রশ্নের উত্তর অনায়াসে আরাম করে বলা যায়, আর জ্যোতিষীর কাজ তখন অনেকটা সোজা হয়ে যায়। হোয়েন হি টোল্ড দ্য পারসন বিফোর হিম গেজিং অ্যাট হিজ পাম। আর যখন সে সামনে কাস্টমার হাত বাড়িয়ে দিয়েছে, ওর হাতের তালুটাকে পড়তে হবে, ভাগ্য গণনা করতে হবে, হাতের তালু দেখে দেখে তখন সে বলা শুরু করতো। তার কিছু চিরাচরিত কিছু ডায়লগ মুখস্থ ছিল, সেই বাক্যগুলো সবাইকে শোনাতো। বাক্যগুলো কিরকম শোনে না, এগুলো জেনে রাখো, তোমরাও আগামী দিনে জ্যোতিষবিদ্যার কাজ চালাতে পারো। ইন মেনি ওয়েজ ইউ আর নট গেটিং দ্য ফুলেস্ট রেজাল্টস ফর ইউর এফোর্টস। এরকম, আচ্ছা আপনার তো হাতটা দেখছি, আপনি কিন্তু অনেকভাবে আপনি চেষ্টা তো করছেন, হ্যাঁ, কিন্তু আপনি ফল পাচ্ছেন না। আচ্ছা ভাবো দেখি, এই কথা যে কোনো মানুষকে বলা যায়, কারণ প্রত্যেকটা মানুষ যা যা প্রচেষ্টা করছে সেই অনুযায়ী কিন্তু ফল পাচ্ছে না, কম পাচ্ছে। অর্থাৎ এই কথা যে কোনো মানুষকে বলা যায় যে আপনি কিন্তু আপনার প্রচেষ্টা অনুযায়ী ফল পাচ্ছেন না, পুরোপুরি ফল পাচ্ছেন না। তো কাস্টমার কি বলবে? হ্যাঁ স্যার, একদম ঠিক বলেছেন। যে কোনো কাস্টমার বলবে। এগুলো কমন বাক্য, এগুলো জ্যোতিষীগিরি করতে গেলে তোমাকে এই বাক্যগুলো মুখস্থ রাখতে হবে। আরো কিছু কিছু বাক্য বলতো, সে বাক্যগুলো শোনা। 9 out of 10 we are disposed to agree with him। যেটা বললাম যে প্রতি 10 জনের মধ্যে 9 জন কিন্তু এই কথার সঙ্গে একমত হয়ে যাবে। অর হি কোশ্চেন্ড, অথবা ঘুরিয়ে আবার সেকেন্ড একটা ফর্মুলা, ওই কাস্টমারকে প্রশ্ন করা হবে কিরকম, ইজ দেয়ার এনি উইমেন ইন ইউর ফ্যামিলি, মেবি ইভেন আ ডিস্টেন্ট রিলেটিভ, হু ইজ নট ওয়েল ডিসপোজ টুয়ার্ডস ইউ। আচ্ছা আপনার পরিবারে কি কোনো মহিলা আছে, হতে পারে আপনার দূর সম্পর্কে কেউ, আত্মীয় ভাত্মীয় কেউ, যে আপনার সঙ্গে ঠিক সঠিক ব্যবহার করে না, একটু বাজে আচরণ করে, এরকম কি কোনো মহিলা আছে? আচ্ছা এই কথাও কাস্টমারকে বলা যায়। তো প্রতিটা কাস্টমার, প্রতিটা মানুষের লাইফে এরকম একজন মহিলা থাকে, সে নিজের পরিবার হতে পারে, একটু দূর সম্পর্কে আত্মীয় হতে পারে, যে তার সঙ্গে ঠিক অতটা বেশি খাপ খায় না, বনিবনা হয় না। তো এই কথা বললেও যে কোনো কাস্টমার বলবে, হ্যাঁ স্যার, আমার সে পিসির ঘরের পাশে একটা মহিলা আছে না, যে আমার সঙ্গে ঠিক ভালো করে পটে না, আমার মামার ঘরের কাছে একটা মহিলা আছে যে আমার সঙ্গে তার ঠিক বনিবনা হয় না। তো এটা প্রতিটা মানুষের সঙ্গে মানিয়ে যাবে। তাহলে এরকম একটা কমন বাক্য এই কাস্টমারকে শোনাতো কে? জ্যোতিষীটা। অর হি গেভ অ্যান অ্যানালাইসিস অফ ক্যারেক্টার, মোস্ট অফ ইউর ট্রাভেলস আর ডিউ টু ইউর নেচার। আবার অনেক সময় কোনো কোনো কাস্টমারকে তার ক্যারেক্টারের কথা বলতো, যে আপনার কিছু স্বভাব আছে, আপনার অনেক ভালো কাজ সম্পন্ন হচ্ছে না আপনার স্বভাবের জন্য। এই কথাও কিন্তু অনেক কাস্টমারের সঙ্গে মানিয়ে যাবে। হাউ ক্যান ইউ বি আদারওয়াইজ উইথ স্যাটার্ন হোয়ার হি ইজ। আচ্ছা কি করে আপনি শনি গ্রহ যেখানে অবস্থান করবে আপনি সেটাকে কি করে চেঞ্জ করতে পারবেন, এটাও কিছু কাস্টমারকে বলা হতো। ইউ হ্যাভ অ্যান ইম্পেচুয়াস নেচার অ্যান্ড এ রাফ এক্সটেরিয়ার। আবার কোনো কোনো কাস্টমারকে বলতো আপনার তো নাক গলানো স্বভাব আছে এবং আপনার বহির পরিবেশ যেটা সেটা খুব একটা ভালো নেই, এটাও শোনাতো কিছু কাস্টমারকে। দিস এন্ডিয়ার হিম টু দেয়ার হার্টস ইমিডিয়েটলি। এইরকম কথাগুলো বলা মানে তুমি কাস্টমারের যে হৃদয়ে ডাইরেক্ট প্রবেশ করতে পারবে, মানে কাস্টমার তোমাকে একদম আপন মনে করে নেবে, যে বাহ এই জ্যোতিষী অনেক জানে, যা যা বলছে সব আমার সঙ্গে লেগে যাচ্ছে। তাই এগুলো কমন কথা, প্রত্যেকটা মানুষের সঙ্গে লেগে যায়। তাই এরকম কিছু কথা সে রপ্ত করে রেখেছিল, আর এগুলো বলে সে কাস্টমারদের হৃদয়ে ডাইরেক্ট প্রবেশ করতে পারত। ফর ইভেন দ্য মাইল্ডেস্ট অফ আস লাভস টু থিঙ্ক দ্যাট হি হ্যাজ এ ফরবিডিং এক্সটেরিয়ার। কারণ আমাদের মধ্যে খুব কম জানি আছে যারা আমরা আদৌ ভাবতেই পারি না যে আমাদের একটা ফরবিডিং এক্সটেরিয়ার, একটা বেশ নিষেধ করার মতো, বারণ করার মতো একটা বহির প্রকাশ আমাদের মধ্যে রয়েছে। নার্স ভেন্ডার ব্লিউ আউট হিজ প্লেয়ার অ্যান্ড দ্য রোজ টু গো হোম। এবার যে ওই যে চীনাবাদাম বিক্রি করছিল যে ফেরিওয়ালাটা, এবার অনেক সন্ধ্যা হয়ে গেছে, সে কি করলো, তার ল্যাম্পটাকে বন্ধ করে দিল, দোকান গুছাচ্ছে, এবার সে বাড়ি চলে যাবে। ফলে আমাদের জ্যোতিষীকে কি করতে হবে, আলো তো নেই, ওই বাদাম দোকানের আলোতে তো এর দোকান চলছিল, ফলে সে তো বাদাম বন্ধ করে দোকান বন্ধ করে বাড়ি যাবে, মানে কি একেও দোকান গুছাতে হবে। দিস ওয়াজ এ সিগন্যাল ফর দ্য অ্যাস্ট্রোলজার টু বান্ডেল আপ টু।
আর এটাও একটা সিগন্যাল ছিল অ্যাস্ট্রোলজারের কাছে যে আপনাকেও দোকান এবার গুছাতে হবে, আলো আমি বন্ধ করছি, এবার আপনাকেও যেতে হবে। সিন্স ইট লেফট হিম ইন ডার্কনেস এক্সেপ্ট ফর এ লিটিল স্যাপ্ট অফ, এবার সেখানে পুরোপুরি ওই বাদাম দোকানে আলো বন্ধ হয়ে যাবে না, প্রায় পুরোপুরি অন্ধকার, তবে একটা ছিটে ফোটা একটা ছোট্ট আলোর একটা ঝলসানি আসছিল। তো যখন এই বাদাম দোকানটা আলো বন্ধ করছে সেই সময় একটা সবুজ আলোর একটা ঝলকানি কোথাও থেকে আসছিল, গ্রাউন্ডের উপর পড়ছিল, তো সেই আলোতে মোটামুটি জিনিসপত্র গোছানো যাবে। জ্যোতিষের সামনে সুযোগ ছিল সেই আলোতে সে জিনিসপত্র গুছিয়ে নেবে। হি পিকড আপ হিজ কৌড়ি সেলস, সে তুলে নিল তার কৌড়ির যে কৌড়িগুলো, যে 1 ডজন কৌড়ি ছিল ঝিনুকের মতো দেখতে, সেগুলো তুলে নিল। অ্যান্ড প্যারাফার্নেলিয়া মানে তার যে আসবাবপত্র জিনিসপত্রগুলো সেগুলো তুলে নিল। অ্যান্ড ওয়াজ পুটিং দেম ব্যাক ইন্টু দিস ব্যাগ, এবং সেগুলো পুনরায় সে ব্যাগের মধ্যে রাখতে যাচ্ছে। হোয়েন দ্য গ্রিন শ্যাফট অফ লাইট ওয়াজ ব্লটেড আউট, যে সবুজ আলোটা পড়ছিল, যে আলোতে সে মালপত্রগুলো গুছাচ্ছিল, সেই আলোটা হঠাৎ করে অবরুদ্ধ হলো, মানে কেউ একজন এসে দাঁড়িয়েছে। হি লুকড আপ অ্যান্ড স এ ম্যান স্ট্যান্ডিং বিফোর হিম, এবং সে উপরে চোখ তুলে তাকালো যে আলোটাকে আটকালো কে? আমি তো সামান্য একটুখানি আলো পাচ্ছিলাম, জিনিসপত্র গুছাচ্ছিলাম, আবার আলোটা আটকে দাঁড়িয়ে পড়লো কে? সে উপরের দিকে তাকালো, দেখলো একজন মানুষকে যে আলো আগলে দাঁড়িয়ে আছে। এখানে গল্পের আমাদের টুইস্ট শুরু হবে, আমাদের গল্পের আসল টুইস্ট এখান থেকে শুরু হবে। এই লোকটি কে? কেন এসে দাঁড়ালো? এই দোকান গোছানোর সময় কেন? তাহলে কি কোনো অঘটন ঘটবে, নাকি নতুন কোনো রহস্য উন্মোচন হবে? এই লোকটিই বা কে? এ জ্যোতিষের কাছে কেন এলো? আর এই অন্ধকারে কেন এলো? এতক্ষণ তো দোকান খোলা ছিল, এতক্ষণ এলো না কেন? এবারে গোছাচ্ছে এমন সময় এসে পৌঁছালো, নাকি এই জ্যোতিষের উপর কোনো আক্রমণ হবে? এই সবটা শোনার জন্য তোমাদের পার্ট 2 ভিডিওর অপেক্ষা করতে হবে। আশা করছি পার্ট 1 ভিডিও তোমরা বুঝতে পারলে। আর যারা চ্যানেলে নতুন আছো সাবস্ক্রাইব করে রাখো, বেল আইকনটাকে প্রেস করে রাখো, পার্ট 2 ভিডিও খুব শীঘ্রই আসতে চলেছে।